নমস্কার, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলা আপনাদের স্বাগত। আজকে 22 তারিখ, 3:30 বাজে সবে। কালকে আমাদের বাজেট, তো বলেছিলাম যে বাজেটের আগের দিন ভিডিও আমি নিয়ে আসবো একটা। এই এতদিন মানে কাল বাজেটে কীরকম কী হতে পারে বা নেক্সট 3-4টে দিন কী করা উচিত, এই নিয়ে আমার যে ব্যক্তিগত মতামত সেটা এখানে আমি বলবো। ফার্স্ট বলে দিই, এখানে আমি যা বলি তা কিন্তু এডুকেশান পারপাস, যেহেতু আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। তো ফার্স্ট হচ্ছে মার্কেট এই ক্লোজ হলো 24,509, ব্যাঙ্ক নিফটি 52,280 ফ্ল্যাট। আজকে গ্রুপে বলাই ছিল ভোরবেলা যে কোনো কাজ আজকে হবে না, ওপর নিচ 2 হয়ে একটা ফ্ল্যাটেই থাকবে। এটা একটা বড় ইভেন্টের আগে একটা জায়গায় রেখে দেয়, কারণ কালকে অনেক কিছু বড় বড় অ্যানাউন্সমেন্ট হবে, অনেক কিছু অনেকে এক্সপেকটেশান করে আছেন। কারোর এক্সপেকটেশান অনুযায়ী কিছু আসবে, কারোর আসবে না। আবার যাদের এক্সপেকটেশান অনুযায়ী আসবে সেই সেক্টরের দাম হয়তো আগে অনেক উপরে উঠে গেছে। তো নিউজটা যেহেতু অ্যাডভান্স হয়ে গেছে, দামও অ্যাডভান্স হয়ে গেছে, নিউজ আসার পর ওটা সেল হয়ে যেতে পারে। তো যাই হোক, এরকম করে প্রত্যেক বছরই মার্কেট বড় বড় ইভেন্টে এরকম হয়, দেখা যায়। তবে কালকে আমার ব্যক্তিগত মত যেটা, কাল সকালবেলা হয়তো একটু পজিটিভ থাকতে পারে, তারপর মার্কেটে যেরম বাজেটের স্পিচ আসবে সেই অনুযায়ী বাজেট রিঅ্যাকশান নেওয়া উচিত বা নেয় সাধারণত। তো ফার্স্ট হচ্ছে আমাদের দেখা উচিত যেটা, যে কোন কোন সেক্টর কী আসতে পারে। এটা আমার অনুমান, সবাই সবার মতো অনুমান করছে, আমারও একটা অনুমান, সেই অনুমানটাই আপনাদের কাছে বলছি। সেটা হচ্ছে রেলের কিছু আসতে পারে, ডিফেন্স সেক্টরের জন্য আসতে পারে, রুরাল যে হাউজিং, গ্রামীণ যে হাউজিং হয় সেখানে ভালো মতো কিছু আসতে পারে। এছাড়া গ্যাস যে সেক্টর আছে, গ্যাসের কিছু আসতে পারে। এছাড়া ফার্টিলাইজার অবশ্যই আসবে গ্রামীণ, কারণ আগের ভিডিওতেও বলেছিলাম সরকার একটু জনমুখী গ্রামীণ বাজেটের দিকেই মনে হচ্ছে ঝুঁকতে পারে। এছাড়া যেটা আমাদের রিনিউয়েবল এনার্জি যেটা আছে, অর্থাৎ যে সোলার প্যানেল আছে, এখানে কিছু জিনিসপত্র আসতে পারে। এছাড়া পিএলআই স্কিমে 35,000 কোটি টাকারও কোনো বাজেটে দেখা যেতে পারে। এই সেক্টর থেকে যে স্টক মোটামুটি এই সেক্টরে পারফর্ম করতে পারে সেগুলো দেখা যাবে। তার মধ্যে ফার্টিলাইজার, রেল আর ডিফেন্স, পিএসইউ বেশ কিছু পাওয়ার, এগুলো এত বেড়ে গেছে, এখানে অলরেডি ডিসকাউন্টেড হয়ে গেছে। যাই আসুক না কেন, প্রাইসে অলরেডি ডিসকাউন্টেড হয়ে গেছে। তো আমার মনে হয় ডিফেন্স, রেলওয়ে, এই দুটো, আর পিএসইউ পাওয়ার বা পিএসইউ বেশ কিছু স্টক, এগুলো আসবে, এটা কনফার্ম আসবে এদের নিয়ে। কিন্তু এখানে বাই না করাটাই ভালো, একটু ঠান্ডা হোক, তারপর আবার দেখা যাবে। দুদিনের জন্য মার্কেট নয়, বাজেট এরকম প্রতি বছরই আসে, অর্থাৎ এবছরই লাস্ট নয়। তো একটু ঠান্ডা হওয়ার পর তারপর স্টক বেছে নেওয়া যেতে পারে। তখন দেখতে হবে বাজেটে আর কী এসছে, ভেতরে অনেক কিছু থাকবে, কালকে হয়তো পুরোপুরি বোঝা যাবে না। এই বাজেটটা বুঝতে গেলে আরও 2-3 দিন টাইম লাগবে। তারপর মার্কেট যে স্টক ডাইরেক্ট ভালো হতে পারে সেগুলোর ওপর নিশ্চয়ই বাজার নজর দেবে। তো আমরা সাধারণত কালকে বাজেটটা, আমার মনে হয় কালকে দেখাটাই উচিত। দুমদাম করে কেনা বা বেচা উচিত নয়, বিশেষ করে কেনা উচিত নয়। একটু হোল্ড করে দেখে 2-4 দিন যাবার পর তারপর নিশ্চয়ই কেনাকাটা কিছু করা গেলেও যেতে পারে, সেটা বাজারের পরিস্থিতি বুঝে। কিন্তু কালকেই খবরে অনেক সময় দেখা যাবে যে দুমদাম করে 4-5% বেড়ে যাচ্ছে, তারপর ওই স্টকটাই আবার 7% নিচে পড়ে যাবে। এরকম হয়, প্রতি বছরই হয় এটা। যারা প্রত্যেকবার বাজেট দেখেন এটা হয়। তো লাফিয়ে ঝাঁপিয়ে কিছু করার দরকার নেই। সেকেন্ড আসি হচ্ছে
ব্যাংকিং সেক্টর, যেটা আমার কাছে একটা ভাইটাল জায়গায় আমার মনে হচ্ছে যে ব্যাংকিং সেক্টরে কিন্তু ক্যাপিটালের অবস্থা খুব খারাপ। এটা সাধারণত যদি আমরা দেখি যে আমাদের ম্যাক্সিমাম এখন, বিশেষ করে আগে ব্যাংকেও কেউ ফিক্সড ডিপোজিট করতে গেলে তাদেরকে বলা হতো মিউচুয়াল ফান্ডে করুন, কারণ এফডিতে কত রিটার্ন পাবেন তার থেকে মিউচুয়াল ফান্ডে বেশি রিটার্ন পাবেন। এরকম করে অনেক টাকা মিউচুয়াল ফান্ডে গেছে। এছাড়াও ইয়ং জেনারেশান তারাও স্টক মার্কেটে অপশানের ওপর বিশালভাবে ট্রেডিং চলছে, সুইং ক্যাশে ট্রেডিং হচ্ছে। তো স্টক মার্কেটে টাকাটা প্রচুর ঢোকার জন্য ব্যাংকে কিন্তু ডিপোজিটটা অনেকটা কমছে। এটা কিন্তু একটা রেড অ্যালার্ট আমি মনে করি, কারণ ব্যাংকিং সেক্টরটা যদি টাকা ব্যাংক না, মানে আমরা যদি ডিপোজিট ব্যাংকে না করি ফিক্সড ডিপোজিট, তাহলে ব্যাংকের হাতে টাকা কমে যাবে। কমে গেলে ব্যাংক তখন লোন দিতে পারবে না। সেটা যদি না দেয় তাহলে ইন্ডাস্ট্রির জায়গাটা খারাপ হবে। তো একটা খুব বাজে জায়গা। আর ব্যাংক যদি কোল্যাপস করে যায় তাহলে কিন্তু খুব ডেঞ্জার জায়গায় চলে যাবে। তো এই নিয়ে হয়তো আরবিআই তো আছে, সেন্ট্রাল গভর্নমেন্টও নিশ্চয়ই কিছু না কিছু পদক্ষেপ নেবে। কারুর ভালো করতে গেলে কারুর ক্ষতি করতেই হবে, এটা নিয়ম, না হলে হয় না। তো হয়তো ব্যাংকিং সেক্টরকে বাঁচানোর জন্য, মানে মেন কথা হচ্ছে ফিক্সড ডিপোজিট আবার ফিরিয়ে আনার জন্য বা ব্যাংকিং সেক্টরটাকে বাঁচানোর জন্য হতে পারে আমাদের ট্যাক্সের কিছু চেঞ্জ হতে পারে। আমাদের মানে এফ&ও ট্যাক্স বা লং টার্ম ক্যাপিটাল গেনের টাইম পিরিয়ড 1 বছর থেকে 3 বছর করে দিতে পারে, বা শর্ট টার্ম ক্যাপিটাল গেনের রেট চেঞ্জ করতে পারে, অনেক কিছু করতে, তারপর জিএসটি বাড়িয়ে দিতে পারে, অনেক কিছুই করার জায়গা আছে। তাতে কী হবে, কিছু লোকজন ওই থেকে আবার ব্যাংকের মানে রেখে ডিপোজিট রাখবে এবং ব্যাংকের একটা সুস্থ পরিস্থিতি তৈরি হওয়া উচিত। উদাহরণ দিয়ে আমি একটা কথা বলি, এটা 2-3 দিন আগের ঘটনা। আমি একটু বেরিয়েছিলাম, একটু দোকানেই গেছিলাম, বাংলায় বলে মুদির দোকান। তো পুরনো দোকান, পরিচিত, বাবা ছেলে বসে। ছেলের বয়স খুবই কম, হয়তো 20-22-23 বছর বয়স হবে হয়তো। তো দোকানে সেরকম ছিল না, তো বাবার থেকে আমি 2-1টা জিনিস নিচ্ছিলাম। তো যেহেতু অনেক পুরনো পরিচিত, তো তার বাবা বলছে যে দেখো আমাদের এই ব্যবসাটা আমি করছি, ছেলেকে বলছিলাম, ছেলে করতে করতে এখন ছেড়ে দিয়ে মোবাইলে বুঝে কি নিয়ে পড়ে থাকে, যার জন্য দোকানটা আমাকে একাই সামলাতে হয়, বয়স হয়ে গেছে, কিছুতেই কিছু করে না। নিয়ে একটা তার ছেলেও পেছনে বসেছিল। তো ছেলে সাথে সাথে উত্তর দিল যে তুমি এত বছর এই দোকান চালিয়ে তুমি যা রোজগার করো মাসে, আমি একদিনে তোমার থেকে বেশি রোজগার করি। তো আমি শুনে একটু চমকে গেলাম যে মোবাইলে কাজ করছে, একদিনে বাবার পুরনো মুদির দোকান যা লাভ হয় নাকি ও একদিনে তার থেকে বেশি রোজগার করে। এবার আমি তো জানি না তার বাবা মাসে কত রোজগার করে আর ছেলেটা কী করছে। তো ও ছিল, তো আমি জিজ্ঞেস করলাম যে কি করিস তুই, মোবাইলে একদিনে এত টাকা পাচ্ছিস? আমাকে বললো আমি দাদা অপশান ট্রেডিং করি। ঠিক আছে, বললাম ভালো। বললাম অপশান ট্রেডিং করিস, কিছু শিখেছিস বা কোথাও জানিস? বলছে না, আমি 1 বছর হলো বন্ধুর কাছ থেকে দেখেছি, নাম বলছি না, একটা অ্যাপস, অনলাইন অ্যাপস বন্ধু খুলে দিয়েছে, টাকা রাখা থাকে, তারপর কোম্পানি থেকে যে মেসেজগুলো দেয় কেনা বেচা, এছাড়া টিভিতে যেগুলো দেয় সেই দেখে দেখে, এছাড়া ওর বন্ধুও বলে এই দেখে দেখে অপশান ট্রেড করে। ওর বক্তব্য, আমি যে কাজ করি 8 ঘন্টা 1 ঘন্টায় যে টাকা রোজগার করি, আমার বাবা সারাদিন খেটে সারা মাসেও তার রোজগার করতে পারে না, তাহলে আমি কেন এই দোকানে থাকবো? তো যাই হোক, সেখানে ওর বাবা একরকম মত, ছেলের একরকম মত। ওখানে আর বেশি কথা না বাড়িয়ে আমি শুধু একটা কথাই বললাম যে বাবার কথাও দেখিস, পুরনো দোকান তো
পুরনো ব্যবসার হাত ধরে থাকাটা ভালো। এর বেশি আমি আর কিছু ডিসক্লোজ করলাম না, কারণ সম্ভবত না, হয়তো ওনারা জানেনই না যে আমি মার্কেটের সাথে জড়িত। তো যাই হোক, তো পরিস্থিতি যে জায়গায় এসে গেছে, যে ইয়ং জেনারেশান যারা 20, 22, 23 বছর বয়স, তারা কিন্তু অপশান ট্রেডিংয়ের জন্য পাগল হয়ে গেছে পুরো। এটা ওই যে আমাদের অ্যাপসগুলো আছে, Dream11 বা আরও সব র্যামি সব আছে যে অ্যাপস, প্রায় জায়গাটাকে এই 60টার জায়গায় নিয়ে চলে গেছে। এটা কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি, কারণ ছেলেটার বাবার পৈতৃক পুরনো মুদির দোকান, ছেলে বলছে আমি ওই দোকান চালাবো না, আমি এইখানেই মোবাইল থেকেই প্রচুর রোজগার করছি, কিছু না শিখে কিছু না দেখে টিপস নিয়ে নিয়ে রোজগার করছে। এটা কিন্তু ভয়ঙ্কর জায়গা। এটা আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা ঘটনা চোখের সামনে এলো বলে আপনাদের মানে ডিসক্লোজ বললাম, কিন্তু এই জিনিসটা ভালো নয়। এটা একটা সর্বনাশের পথ কিন্তু ডেকে আনবে। অপশান ট্রেডিংয়ের এগেনস্টে আমি একদমই নই। অপশান ট্রেডিং করা উচিত, ক্যাশ ট্রেডিং করা উচিত, সুইং করা উচিত, ইনভেস্টমেন্ট করা উচিত, ঠিক আছে, কিন্তু একটা লিমিটে পড়াশোনা করা। কোথাও কোর্স করতে হবে আমি সেটা বলছি না, নিজে থেকে অনেক পড়াশোনা করা যায়, ইউটিউবে অনেক শিক্ষামূলক জায়গা থাকে, দেখে অনেক কিছু শেখা যায়। তো যাই হোক, তার বাবাকে এই কথাগুলো বললো, এটা আমার কিন্তু একটু ডেঞ্জার সাইন লাগলো। তো এই কারণেই আমি বলছি যে সরকারও হয়তো চাইবে যে আস্তে আস্তে স্টক মার্কেটের যে ব্যাপারটাকে পাগলামির পর্যায়ে নিয়ে চলে এসেছে, ইজি মানি মনে করে স্টক মার্কেট থেকে টাকা কামানো। আমার মনে হয় স্টক মার্কেট থেকে টাকা কামানোটা হচ্ছে সবথেকে কঠিনতম কাজ, এবং তার থেকেও কঠিনতম কাজ হচ্ছে ইন্ট্রাডে করা এবং অপশানে পয়সা পাওয়া, অপশান বাই করে। তো যাই হোক, এখন অভিজ্ঞতায় নিশ্চয়ই তারা বুঝতে পারবে, ভালো হলেই ভালো। তো আমি কিন্তু একটু কশাস থাকছি, কারণ ব্যাংককে বাঁচাতে গেলে সরকারকে কিন্তু ট্যাক্স বা অপশানের ওপর কিছু না কিছু আনতে হবে, না হলে কিন্তু ব্যাংকিং সেক্টরটা ভেঙে যাবে। আর ব্যাংকিং সেক্টরটা যদি ভেঙে যায়, তাহলে কিন্তু আমাদের টোটাল ফিনান্সিয়াল স্ট্রাকচার ভেঙে যাবে। তো সেটা আমার মনে হয় না সরকার করবে বলে, তার এফেক্ট হয়তো মার্কেটে আসতে পারে। এছাড়া আমি বলেছি যে অপশানের কথা, কালকের বাজেট, তো বাজেটের জন্য আমার মনে হয় 24,000 স্ট্রাইকের নিফটি আর ব্যাঙ্ক নিফটি 51,500 স্ট্রাইক দুটো দেখা যেতে পারে। 22-এর রেকমেন্ডেশন নয়, যদি কাজ করে তাহলে এই দুটো স্ট্রাইক কাজ করতে পারে, একটু ওয়াচ করা যেতে পারে। এছাড়া নেক্সট উইক ভলাটিলিটিটা অনেকখানি বাড়বে, ভিক্স বেড়েছে, আজকে ভিক্স ক্লোজ হলো 15.44% প্লাস। এটা আমার মনে হয় 17 প্লাস 18 ভিক্স চলে যেতে পারে, 20ও গেলেও আমি আশ্চর্য কিছু হব না। মার্কেট যে জায়গা থেকে টপ আউট করেছে আপাতত এখনও সেল অফের জায়গা থাকছে, তার মানে এই নয় যে বিশাল ক্র্যাশ পড়ে যাবে, এরকম ব্যাপারটা নয়, কিন্তু একটা সুস্থ সেল আপ হওয়াটা উচিত। সেই সেল আপটা কিন্তু এখন অনেকটা আছে, তবে কাল বাজেটটা কিভাবে আসবে সেটা অনেক কিছু নির্ভর করবে। তবে নেক্সট জায়গায় একটা কারেকশান আসার পর তারপর একটা বোঝা যাবে। আর যদি কারেকশান না এসে যদি আবার উপরের দিকে দৌড় মারে, তাহলে আবার নতুন করে দেখতে হবে যে কোন জায়গায় কি করতে হবে। তো সেটা না দেখে আমার মনে হয় দুমদাম করে কেউ কেনা বা ওভার পজিশন রাখাটা একদমই উচিত নয়। কালকের দিনটা টিভিতে বাজেট দেখুন, স্কিম দেখুন, এটাই ভালো। দুদিন যাক, তারপর নাই ট্রেড করা যাবে। আজকে আর বেশি কিছু বলছি না, কারণ বাজেট আসার আগে সবাই সব রকম চিন্তাভাবনা করেন যে কি হতে পারে সবার মতামত, কিন্তু বাজেটে কালকে ফিনান্স মিনিস্টার যা বলবে, কতটা আমাদের ভালো হবে কতটা খারাপ হবে, কোন দিকে বাজেটটা যাচ্ছে, সেটা হওয়ার পর
পরিষ্কার হবে, তারপর নাই কেনাকাটা যা করার দেখা যাবে। তবে এই সেক্টরগুলো হতে পারে 100% এগুলো দেওয়া উচিত। তবে দিলেই যে স্টকগুলো বেড়ে যাবে ব্যাপার নয়, কারণ প্রচুর বেড়ে গেছে। তো যদি আমার মনে হয় কালকে রেল ডিফেন্সের স্টক ওপরের দিকে ভালো পাওয়া যায়, তাহলে একবার প্রফিট বুক যারা করেননি তারা কিন্তু প্রফিট বুক করতে পারেন। কারণ এর আগেও বলেছি, বড় বড় স্টক কিন্তু পাম্প ডাম্প চলছে। রিলায়েন্স আজকে 3.5% ডাউন, কোটাক 3.5% ডাউন, SBI 1.5% ডাউন, অ্যাক্সিস 0.76 ডাউন, ICICI 0.5% ডাউন, TCS মাইনাস, HDFCটাকে 2% প্লাস করে ম্যানেজ করিয়ে রেখেছে। আর ইনফোসিস 1% ডাউন, মোটামুটি নিফটিটাকে ম্যানেজ করাচ্ছে। আর অটোটা আজকে একটু প্লাসে রেখে দিয়েছে। তো যাই হোক, আস্তে আস্তে দেখা যাবে, পরিষ্কার হবে জায়গাটা। আর 24,000 ভেঙে যদি ক্লোজ দেয়, তাহলে কিন্তু আরও নিচের দিকে দেখতে পারি। আর যদি 24,000-এর ওপরে 25,000-এর কাছাকাছি যায়, তাহলে মনে হচ্ছে না আর 25,000-এর, মানে যদি 25,000 টপকে যায়, তাহলে মনে হয় না 25,100-200 অবধি যাবে। তখন আবার 27,000-এর একটা র্যালি দেওয়ার সম্ভাবনা থাকবে। সেটা পরবর্তীকালে বোঝা যাবে কি হচ্ছে। আজকে এইটুকুনি থাক, বাজেট হোক কালকে। আমি বৃহস্পতিবার দিনকে আবার একটা ভিডিও আনবো, সেখানে বাজেট সম্পর্কে মোটামুটি কোন স্টক কী হতে পারে বা করা উচিত আমি বলবো। আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।